প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে ভ্যাজাইনাল ডিসচার্জ। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন প্রথমেই পরিচিত হই আজকের অতিথির সাথে। ডাক্তার লুৎফা বেগম লিপি 1976 সালের নভেম্বর মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2000 সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি গাইনি ও অবস বিষয়ে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজে গাইনি ও অবস বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। শুরুতে একটু জানতে চাইবো যে এই যে ভ্যাজাইনাল ডিসচার্জ একটি কঠিন একটি নাম বললাম, এটার অর্থটা আসলে কি এবং এতে কি হয়? আচ্ছা, ভ্যাজাইনাল ডিসচার্জ ইংরেজিতে এটাকে বলা হচ্ছে, কিন্তু আমরা যে জনসাধারণ যেটাকে বুঝে যে জনিপথ দিয়ে যে একটা স্রাব আসে সেটাকে আমরা ভ্যাজাইনাল ডিসচার্জ বলি। তো সাধারণত এইটা প্রাকৃতিকভাবেই এটা থাকবে, এই জায়গার নিয়মিত এই একটা ডিসচার্জ থাকবে, জায়গাটাকে একটু মসৃণ রাখবে, একটু ময়েস্ট রাখবে, এটা স্বাভাবিকভাবেই আমাদের থাকবে। আচ্ছা, তো এই যে স্বাভাবিক একটি অবস্থা, এটি নিয়ে আসলে খুব উদ্বিগ্ন হবার মতো ঘটনা কখন ঘটে বা কি হলে সেটি প্যাথোলজিক্যাল একটি কন্ডিশনে পরিণত হয়? আসলে ভ্যাজাইনাল ডিসচার্জ যে জিনিসটা, যেটা স্বাভাবিকভাবে আমাদের শরীরে থাকে, প্রত্যেকটা মহিলাদের শরীরে থাকে, বিভিন্ন বয়সের সাথে সাথে এই ডিসচার্জের চেহারাটা বিভিন্ন রকমের হয়ে থাকে। যেরকম পিরিয়ড হওয়ার আগে, যে বয়সন্ধিকালে যে মেয়েদের পিরিয়ড হয়, পিরিয়ড হওয়ার সময়কালীন সময়ে দেখা যায় যে ডিসচার্জের পরিমাণটা একটু বেড়ে যায়, যেহেতু হরমোনাল চেঞ্জ হয়, কিছু পরিবর্তন আসে। তো ওই সময় দেখা যায় আমাদের মায়েরা খুবই দুশ্চিন্তায় ভোগেন যে মেয়েদের এত বেশি ডিসচার্জ হচ্ছে, হয়তো বা শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। অনেকের ধারণা বডি থেকে ক্যালসিয়াম চলে যায় সাদা যেহেতু, তো ওদের কাছে মনে হয় যে শরীর ভেঙে যাচ্ছে। আসলে কিন্তু এটার জন্য শরীর ভেঙে যায় না, বরঞ্চ ইল হেলথের কারণেই, অপুষ্টিজনিত কারণেই কিন্তু এটা হয়ে থাকে। আচ্ছা, আবার যখন মেয়েদের একটা রিপ্রোডাক্টিভ এজ, মানে যে বয়সে বাচ্চা কাচ্চা হয়, সেই সময়টাতে ডিসচার্জের ধরন বিভিন্ন রকমের, ইনফেকশনের জন্য এক এক রকমের হয়ে থাকে। তো অনেক সময় স্বাভাবিক যেটা হয় সেটার পরিবর্তে যখন সেটা দুর্গন্ধযুক্ত বা অত্যধিক অথবা চুলকানির সাথে আসে, তখন এটা আমাদের জন্য একটু অ্যালার্মিং হয়ে থাকে। হ্যাঁ, আবার অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরনের ক্যান্সারের পূর্ব লক্ষণ হিসেবেও কিন্তু আমরা, উপসর্গ হিসেবেও কিন্তু এই ডিসচার্জ আমাদের কাজে লাগে। আচ্ছা, তো যখন এই জাতীয় সমস্যা নিয়ে আপনাদের কাছে আসে, কি ধরনের অভিযোগ আসলে আপনার বা কমপ্লেইন নিয়ে আপনাদের কাছে আসে এবং সেটি প্রাথমিকভাবে আপনারা কিভাবে ম্যানেজ করেন? আসলে কমপ্লেইনগুলো আসে হচ্ছে বিভিন্ন, যেহেতু বিভিন্ন বয়সের সাথে এটা বিভিন্ন রকমের রেঞ্জ, তো বিভিন্ন বয়সের সাথে আমাদের বিভিন্ন ধরনের কমপ্লেইন আসে, মানে কমপ্লেইনের ধরনটাও বিভিন্ন হয়ে যায়। তো যখন ইয়াং একটা মেয়ের মা বা গার্জিয়ান যখন এই সমস্ত সমস্যা নিয়ে আসে, আমরা তখন সাধারণত তাদের যে এটা যে নর্মাল ফিজিওলজি, নর্মাল যে তার, এটাকে আমরা বোঝানোর চেষ্টা করি এবং তার স্বাস্থ্যটাকে সুন্দর রাখার চেষ্টা করতে বলি, উন্নত মানে পুষ্টিকর খাবার খেতে বলি এবং পার্সোনাল হাইজিনটা আমরা মেনটেন করতে বলি। আচ্ছা, এরপরেও যখন কিনা তার বাচ্চা বয়স রিপ্রোডাক্টিভ এজে যখন হয়, তখন আমরা তাদেরকে এই জিনিসগুলা নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন করি, তার ডায়াবেটিস আছে কিনা, তার কোনো তার হাইজিন সম্পর্কে আমরা কথাবার্তা বলি এবং সবচেয়ে জরুরি যে জিনিসটা, তাদের যেরকমই হোক না কেন আমাদেরকে এক্সামিন করে দেখতে হবে যে আসলেও এখানে কোনো অন্য ধরনের কোনো সমস্যা আছে কিনা বা মানে এটা কি আসলেই খুব চিন্তাযুক্ত কিনা, সেটি আপনারা এক্সামিন করেন। কি ধরনের এক্সামিন করে থাকেন? এক্সামিন সাধারণত যেহেতু এটা জরায়ু থেকে আসতেছে এবং মেইনলি জরায়ুর ভিতরে মুখের মধ্যে যে গ্ল্যান্ডসগুলো আছে সেখান থেকে এই ডিসচার্জটা এসে থাকে। এবং অনেক সময় আমি বলেছি কিছু ক্যান্সার এরকম হয় যে জরায়ুর মুখে যদি ক্যান্সার হয়, জরায়ুর পেটের, জরায়ুর বডিতে যদি ক্যান্সার হয়, এই ধরনের স্রাব আসতে পারে। সেক্ষেত্রে আমরা একটা ছোট্ট একটা স্পেকুলাম বলে, এটা দিয়ে আমরা তাকে জরায়ুর মুখটাকে পরীক্ষা করে দেখি। আমাদের মায়েরা অনেক সময় এটা কোটি দিতে চায় না, তারা লজ্জা বোধ করে, দেখছি তো একটা ইন্টারনাল পার্ট দেখা দিতে চায় না। আমি একটু ইন্টারাপ্ট করব, এটি প্রকাশটাও, এই যে ক্যান্সারের রেট ধীরে ধীরে বাড়ছে বা দিনে দিনে বাড়ছে, তার প্রধান কারণটা মনে হয় এটাই যে আসলে এই জায়গাটাতে অনেক মহিলারা লজ্জা বোধ করেন প্রকাশ করতে লক্ষণগুলোর বিষয়ে, লক্ষণগুলো প্রকাশ করতে। অনেক সময় ডাক্তারের কাছে যায় কিন্তু দেখা দিতে চায় না, কিন্তু তার ভিতরে যে জিনিসটা তৈরি হচ্ছে, একটা ক্যান্সার হচ্ছে, সেটা কেউ দেখতে পায় না বা
ডায়াগনোসিস করা যায় না। কোন বয়সী মহিলারা এই ক্যান্সারের ঝুঁকির মধ্যে পড়েন, যাদের এই ধরনের এই ধরনের ক্যান্সার আসলে 35 থেকে 50 ইয়ার্স এর মধ্যেই আমাদের এই ক্যান্সারটা হয়ে থাকে। তো আমরা অনেক ঝুঁকির মধ্যে আছে। তো যদি কিনা এই পার্সপেক্ট্রাম এক্সামিন করে তার জরায়ুমুখটাকে একজন ডাক্তার দেখে ফেলে, তাহলে কিন্তু সচক্ষে দেখে ফেলতে পারে যে আসলে তার জরায়ুমুখটা কেমন আছে। যদি ভালো থাকে তাহলে সে স্ক্রিনিং এ যাবে, স্ক্রিনিং করে দেখবে যে আসলে তার সমস্যা আছে কিনা। আর যদি অবভিয়াস কোনো ক্লিনিক্যালি ডায়াগনোসিস মানে অনেকটাই ডায়াগনোসিস করা যায়, অবভিয়াস কোনো গ্রোথ বা অনেক সময় পলিপ থাকে, সেগুলো যদি ডায়াগনোসিস করা যায়, ওই অ্যাকর্ডিং টু ট্রিটমেন্ট দিলে সে সুস্থ হয়ে যাবে। মানে প্রাথমিক স্টেজে কিন্তু সেটি সহজে ধরা পড়া সম্ভব। আচ্ছা, তো সেক্ষেত্রে যখন আপনারা এই এক্সামিন করার পরে দেখেন পজিটিভ কিছু পান, পরবর্তীতে আপনাদের কি পদক্ষেপ? পজিটিভ যদি আমরা কিছু পাই, সঙ্গে সঙ্গে আমরা ডায়াগনোসিস করার জন্য অনেক সময় আমরা ওখান থেকে যদি কোনো গ্রোথ থাকে, তাহলে আমরা একটু মাংস কেটে নিয়ে পরীক্ষা করে দেখি। যদি ওখানে সত্যিকারে দেখা যায় এটা ক্যান্সারের একটা অংশ, তাহলে তার স্টেজ অনুযায়ী আমরা ট্রিটমেন্ট করি। আর যদি দেখা যায় যে না, এটা ওরকম ক্যান্সারের কিছু না, তাহলে আমরা কনভেনশনাল যে সমস্ত ট্রিটমেন্ট দিলেই আমাদের রোগীরা সম্পূর্ণরূপে ভালো হয়ে যায়। আবার অনেক সময় ইনফেকশন থাকে, ইনফেকশনের জন্য আমরা কিছু উপদেশ দিয়ে থাকি, এবং অ্যান্টিবায়োটিকের কিছু কোর্স আছে, ভ্যাজানাতে ইউজ করার জন্য কিছু ক্যাপসুল আছে, ওগুলো দিলে আল্লাহর রহমতে রোগীরা আমাদের ভালো হয়ে যায়। আচ্ছা, আপনাদের কাছে অনেকেই এই জাতীয় সমস্যা নিয়ে আসে। আপনি বলছিলেন যে ভ্যাজিনাল ডিসচার্জ উইথ ইচিং বা চুলকানি হয়, সেগুলি আসলে কি কারণে হচ্ছে? এবং এটি কিন্তু অনেক মেয়েদের একটি অনেক প্রধান একটি সমস্যা বলা যায়, যে খুব কমন একটি সমস্যা। চুলকানি এবং ডিসচার্জ দুইটা যখন একভাবে আসে, একসাথে আসে, তখন দুটা অর্গানিজমের জন্য হয়ে থাকে। একটা ক্যান্ডিডা আর একটা ট্রাইকোমোনাসিস আমরা বলে থাকি। তো এই দুটাতেই দেখা যায় যে অনেক সময় ডিসচার্জগুলোর সাথে যখন এই দুইটা অর্গানিজম সংক্রমণ হয়, তখনই হয়ে থাকে। যার সাধারণত 24 ঘন্টার মধ্যে দেখা যায় যে 12 থেকে 16 ঘন্টা অফিস ওয়ার্ক করছে, টাইট একটা আন্ডারগার্মেন্টস পরে আছে, অনেক সময় লাইলন বা অনেক সিনথেটিক কাপড় চোপড় পরে। তো ওই জায়গাটার মধ্যে দেখা যায় যে ওই অর্গানিজমগুলো যেগুলো শরীরের সাথে সবসময়ই থাকতেছে, ওরা মাথাচাড়া দিয়ে একটা ইনফেকশন রোগ ঘটায়। তো ওই সময় আমাদের এই সমস্ত সমস্যাগুলো হয়, তখন আমাদের কিছু স্পেসিফিক কিছু ট্রিটমেন্ট আছে। এই সময় কি সাদা স্রাবের কালারটা একই থাকে নাকি একটু ভিন্ন হয়? একটু ভিন্ন হয়। দুটো চুলকানি যেহেতু যেরকম ফাঙ্গাসের জন্য যদি হয়ে থাকে, ক্যান্ডিডার জন্য একটু দই মতো কার্ডি আমরা বলি, আর যেটা কিনা ট্রাইকোমোনাসিসের জন্য হয় সেটা ফ্রদি গ্রেশ হোয়াইট কালারের, ইয়েলো কালারের একটা স্রাব আসে। আচ্ছা, তো ওটা দেখে আমরা ক্রাইটেরিয়া দেখে বুঝি যে কোন অর্গানিজম দিয়ে এটা হতে পারে। তো বিফোর আমরা ট্রিটমেন্ট দেওয়ার আগেই একটা পরীক্ষা করতে দিই যে আসলে কোন অর্গানিজম দিয়ে হয়েছে, এবং অ্যাট দ্য সাইডে আমরা ট্রিটমেন্টও দিয়ে দিই। কারণ এটা আসলে খুবই ট্রাবলসাম, চুলকাচ্ছে, একটা ইরিটিং, মানে অস্বস্তিকর, তার জন্য খুব অস্বস্তিকর একটি বিষয়। এটি যত তাড়াতাড়ি দ্রুত সম্ভব চিকিৎসা করিয়ে নেওয়া ভালো। একটু পেছনে যাব, আপনি যেটি বলছিলেন যে অনেক সময় রিপ্রোডাক্টিভ এজে বা অ্যাডোলেসেন্স পিরিয়ডেও কিন্তু অনেক সময় এরকম, যখন মাত্র তার মেনস্ট্রুয়েশন বা সাইকেল হওয়া শুরু হয়েছে, কিংবা তারও কিছুদিন পরে খুব ঘন ঘন অতিরিক্ত সাদাস্রাব হচ্ছে, এবং সে এটি নিয়ে খুব চিন্তিত হয়ে পড়ে। তো এর থেকে কি কোনো প্যাথোলজিক বা প্যাথোলজিক্যাল ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা? হ্যাঁ, অনেক সময় দেখা যায় এত ইয়াং বয়সে সাধারণত কোনো প্যাথোলজি হওয়ার কথা না, এটা নর্মাল ফিজিওলজিক্যাল ব্যাপার। তারপরেও তাদেরকে নিয়ে আসতে হবে, মাদেরকে নিয়ে আসতে হবে ডাক্তারের কাছে, যাতে কোনো কিছু নাই এটা অন্তত ডায়াগনোসিস করতে হবে যে তাদের কোনো খারাপ কিছু নাই। নর্মাল কিছু হলে তার যদি কিনা অপুষ্টিজনিত রোগে ভোগে, অপুষ্টি, আয়রন, ভিটামিন এগুলো খাওয়ালে, পুষ্টিকর খাবার, প্রোটিনযুক্ত খাবার খেলে দেখা যায় শরীর ভালো হলে ডিসচার্জের পরিমাণটাও আস্তে আস্তে কমে যায়। পলিসিস্টিক ওভারি বলে একটা রোগ রয়েছে, সেটির সাথে কি এর কোনো সম্পর্কতা না? পলিসিস্টিক রোগটি ভিন্ন ধরনের, ওইটার সাথে এটা কোনো সম্পর্ক নেই। সেটি কোনো সম্পর্ক, কারণ অনেক ক্ষেত্রেই আমরা শুনতে পাই যে বাবা মায়েরা তখন, মায়েরা বিশেষ করে চিন্তিত হয়ে পড়েন মেয়েদের এরকম অতিরিক্ত সাদাস্রাব দেখলে, এবং তার সিস্ট হয়েছে না টিউমার হয়েছে, সেটি নিয়ে আগে থেকেই তারা খুব উদ্বিগ্ন হয়ে যান। না, এটার সাথে এটা কোনো সম্পর্ক নেই। আচ্ছা, এবার তাহলে যদি আমি একটু ক্যান্সারের বিষয়টাতে আসি, যেহেতু এটি অত্যন্ত ঝুঁকির একটি বিষয় এবং খুব সহজেই সমাধানও করা যায় যদি আর্লি ডিটেক্ট হয়, স্ক্রিনিংটা আসলে কখন করানো উচিত বলে মনে করেন? স্ক্রিনিং রিপ্রোডাক্টিভ এজে 30 বছরে আমাদের যেহেতু সরকার থেকে ন্যাশনাল একটা সার্ভাইকাল ক্যান্সার প্রোগ্রাম চলছে, 30 বছর থেকে তার 45 বছর পর্যন্ত, মানে বিফোর মাসিক বন্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত আমরা স্ক্রিনিংটা করে থাকি প্রতি 3 বছর পর পর। এটা বিনা পয়সায় যে কোনো স্বাস্থ্যকেন্দ্রে হয়ে থাকে, যেটাকে ভায়া টেস্ট বলা হয়। আরেকটা টেস্ট আছে প্যাপসমিয়ার, এটা হচ্ছে জরায়ুর মুখ থেকে যেখান থেকে স্রাবটা আসছে, ডিসচার্জ আসছে, সেখান থেকে একটু রস নিয়ে সেটাকে আমরা স্লাইড বানিয়ে প্যাথোলজিতে দেখি। এটাও একটা স্ক্রিনিং টেস্ট। এখন কিন্তু স্ক্রিনিং টেস্টের সাথে সাথে ভ্যাকসিনও পাওয়া যাচ্ছে।
আচ্ছা, যে অর্গানিজম দিয়ে এটা হচ্ছে, যে আমরা জরায়ুর ক্যান্সারটাকে যেটা যদি হাইলাইট করি তাহলে জরায়ুর ক্যান্সারটা অবশ্যই আমরা ভ্যাকসিনেশন, না এটা নেগেটিভ পজিটিভ করার দেখার দরকার নেই। আমরা যে কোনো এখন কিন্তু 9 থেকে 13 বছর বয়সী যে এইটা বয়সটা বিফোর তার সেক্সুয়াল লাইফ শুরু করার আগেই কিন্তু আমরা ভ্যাকসিনটা দেওয়ার উপদেশ দিচ্ছি, কারণ এই সময় মাত্র 2টা ডোজ দিলে হয়ে যাচ্ছে। 13 বছরের পরে কিন্তু তাকে 3টা ডোজ দিতে হবে। এটা একটা বেনিফিট আমাদের জন্য, যেহেতু একটু কস্টলি ভ্যাকসিনটা। আরেকটা হচ্ছে যে ভ্যাকসিন দিবে তার সাথে সাথে আমাদের কিন্তু স্ক্রিনিংটাও করতে হবে। মানে ভ্যাকসিন দেওয়ার পরও আমাদের যখন স্ক্রিনিং এর টাইম আসবে তখন তাকে স্ক্রিনিং করতে হবে, কারণ এই যে আমরা এইচপিভি ভাইরাসটা বলছি এর কিন্তু অনেকগুলো প্রকারভেদ। তো যেটা ভ্যাকসিন দিয়ে মাত্র 2টা বা 4টার বিরুদ্ধে সে কাজ করে, বাকিগুলা কিন্তু কখন কোনটা এসে আসলে অ্যাটাক করে তার তো কোনো, সেজন্য আমাদের ভ্যাকসিনও দিবে এট দ্য সেম টাইম তার সময় হলে সে স্ক্রিনিংটাও দিবে ভবিষ্যতে, যাতে এই জাতীয় সমস্যা খুব সহজেই সমাধান করা যায়। অনেক অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম মহিলাদের ভ্যাজাইনাল ডিসচার্জ এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ আমরা জানলাম আজকের অতিথির কাছ থেকে। আশা করছি উপকারে আসবে আপনাদের। দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি দেবার থাকে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 91433386 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে, আমাদের প্রথমে জানতে হবে এভারেজ মানুষের মাথায় চুল কয়টা থাকে। আমরা আনুমানিক মনে করি একজন মানুষের মাথায় 1 লাখ চুল থাকে। তো চুলের একটা সাইকেল আছে, কন্টিনিউয়াস পড়তেছে গজাচ্ছে, পড়তেছে গজাচ্ছে। এই সাইকেলটা আমরা কয়েক ভাগে ভাগ করি, যেমন অ্যানাজেন, গ্রোয়িং ফেজ, টেলোজেন বা ক্যাটাজেন, কয়েকটি ফেজে কন্টিনিউয়াস। কিন্তু যেমন স্কিন যেমন কন্টিনিউয়াস খোলস বদলাচ্ছে, চুলও কিন্তু পড়ছে গজাচ্ছে, এরকম আর কি। তো প্রতিদিন এই 1 লাখ চুল থেকে 100 থেকে 150 চুল পড়া কিন্তু নর্মাল। প্রতিদিনকে এই পরিমাণ চুল গজায়। অনেক সময় আমাদের কাছে রুগী আসে, বলে স্যার সব চুল পড়ে গেল। আমরা বলি আপনার ডেইলি কয়টা চুল পড়ে? বলে স্যার 50-60টা, অনেক চুল পড়ে। তো এই জিনিসটা আমাদের প্রথমে জানতে হবে যে আমাদের চুল কয়টা থেকে আনুপাতিক হারে এবং কয়টা পড়ে এবং সেগুলো কীভাবে গজায়। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।